5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন। এবার বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। হামলার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাহলে কি এই ভারত শেখ হাসিনাকে যে এখন বুদ্ধি পরামর্শ দিয়ে টিকিয়ে রেখেছে, এই বুদ্ধি পরামর্শ দেওয়া পর্যন্তই সীমিত থাকবে, নাকি ভারত তাদের সেনাবাহিনী পাঠাবে? সেনাবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি 32-এ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, এবার বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাড়িতে হামলার বিষয়ে কঠিনভাবে কেঁপে গিয়েছেন নরেন্দ্র মোদী। কেঁপে গিয়ে তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। এদিকে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে ভারতের সেনাবাহিনী মোতায়েন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করো না। তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার, তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, দেশটাকে গড়ে তুলবো। এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম দেওয়া, একটা মানলে আরেকটা মানলে আরেকটা। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই, 5% সেটাও তারা পেয়ে গেল। 11টা 11:30 দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। বাধ্য হলাম আমরা, আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আজকে সেই সম্মানটা ধুলে মিটিয়ে দিল। একটার পর একটা তাদের আবদার, তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি ক্ষোভ। আমার কথাটাকে বিকৃত করা হয়েছে। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, কোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? একটার পর একটা তাদের আবদার, এটা করতে হবে, আমরা করে দিয়েছি। পরে আবার ঘুরে যে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেকটা জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, কোটা মেধার মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছে এই ধানমন্ডি 32 কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলেছে অনেক দেয়াল, ভবনে আগুন দেওয়া সহ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী, অসংখ্য সেনাবাহিনী এসছে এবং তাদেরকে ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে। আবার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী কিন্তু এখানে ব্রেকিং নিউজটি ছাপিয়েছে মানব জমিন পত্রিকায়। ব্রেকিং নিউজটির মধ্যে এসেছে আসিফ, নাহিদ সহ উপদেষ্টাতে থাকা 3 তরুণ উপদেষ্টা পদত্যাগ করছেন সরকার থেকে। এর মাঝে মাহফুজ আলম পদত্যাগ করবেন সবার আগে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলম। কেন তারা 3 জন একই ধারায়, একই সিস্টেমে, একই নিয়মে তারা পদত্যাগ করবেন ধাপে ধাপে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। এবং আলোচনার মূল বিষয়টা উপস্থাপন করেছেন মানব জমিন পত্রিকায়। আমি মানব জমিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টা। নাহিদ আসিফরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন তাদের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি সরকারে থেকে যাবে। নতুন মুখ অন্তর্ভুক্ত হবে ইউনূস সরকারে। শুধুমাত্র ছাত্রদের প্রতিনিধি অন্তর্ভুক্ত হবে না, বাংলাদেশের আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যাদের রয়েছে নিরঙ্কুশ, জনতার কাছে ক্লিন ইমেজ, এরকম কয়েকজন পার্সন উপদেষ্টা হিসাবে নতুন করে যুক্ত হবে। এরই মাঝে নাহিদ, আসিফ, মাহফুজের জায়গায়ও তাদের ছাত্রদের প্রতিনিধি যুক্ত করবেন এবং তারা ধাপে ধাপে ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন।
কারণটা কি কি হয়েছে, এর ভিতরে আভ্যন্তরীণভাবে কি চলছে, কি কারণে তারা পদত্যাগ করছেন, এই বিষয়টা নিয়ে মানব জমিন যা লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি সামনে এসেছে। পুরাতন ধারা, পুরাতন নিয়ম, পুরাতন সংস্কৃতি 53 বছরকে পরিবর্তন করে নতুন ধারায় রাজনীতি, নতুন ধারায় সমাজতৈয়ার, নতুন ধারায় মানুষের জীবন যাপন পরিবর্তনের জন্য তারা একটি পদক্ষেপ নিয়েছে, সেটা হলো একটি নতুন ধারা, নতুন নিয়মে রাজনৈতিক দল তারা তৈরি করবে। ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীরা সংগঠিত হলেও রাজনৈতিক দল হবে ভিন্ন। সেখানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা নেতৃত্বে থাকবেন। এছাড়া সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিরাও থাকতে পারেন। দলের নেতৃত্বে আসার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন ছাত্র প্রতিনিধিরা। তাদের একজন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন। ইঙ্গিতটা আসছে নাহিদ ইসলাম হতে পারে নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে। গুরুত্বপূর্ণ দায়িত্বে মানি হলো যার নেতৃত্বে ছাত্রদের রাজনৈতিক দলটি এগিয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশে যেই জগাখচুরির রাজনীতি চলছে সেখান থেকে মানুষকে বের করিয়ে এনে নতুন ধারায়, নতুন উৎসাহ উদ্দীপনায় 24-এর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত এবং আহতদের পরিবারের সদস্যদেরকে নিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হবে, যারা এই দেশকে সংস্কারের জন্য, এই দেশকে রিফর্ম করার জন্য, এই দেশ আওয়ামী এবং ভারত মুক্ত রাখার জন্য ভারতের রক্তচক্ষুকে অপেক্ষা করে যারা কথা বলবেন তারা এগিয়ে নেবেন একটি নতুন রাজনৈতিক দল। এই আশাটা, এই আকাঙ্ক্ষাটা আমরা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করি আমাদের মধ্যে কাজ করছে। কেননা আমরা পুরাতন ওই এক দল গিয়েছে, আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে, একই ধারা নিয়ম থাকবে, সেটাকে ব্যঙ্গে দিয়ে নতুন সচ্চরিত্রবান ছাড়া রাজনীতি করা যাবে না, সেই বিষয়টা সামনে আসাটা অনেকেরই কাম্য। আমার মতন কামনা করছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যিনি উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন ছাত্র সমাজকে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই অনুরূপভাবে ছাত্র সমাজের সাথে সুসম্পর্ক আছে এবং তিনিও চাচ্ছেন ছাত্রদের মাঝ থেকে সৎ নেতৃত্ব, তরুণ নেতৃত্ব এগিয়ে যাক। আর সেই তরুণ নেতৃত্ব, সৎ নেতৃত্বের ভিতরে অন্তর্ভুক্তি হতে পারেন ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন প্রভাবশালী ইউটিউবার, সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো প্রভাবশালী সাংবাদিক প্লাস ইউটিউবার, এবং আরো যারা দেশে বিদেশে কথা বলেন দেশের জন্য, সমাজের জন্য, তারাও অন্তর্ভুক্ত হতে পারেন নতুন রাজনৈতিক দলটিতে। চমক আসতে পারে সেই দলটির মাঝে। সেই চমকের অপেক্ষা দিন হয়তোবা এ মাসেই আমাদের শেষ হবে। ফেব্রুয়ারির ভিতরেই তারা দলের নাম ঘোষণা এবং দলের একটি কমিটি তারা আহ্বায়ক। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে এবার বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। ধানমন্ডি 32-এর যে হামলাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেঁপে গিয়ে তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন। অবশেষে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ভারতের সেনাবাহিনী মোতায়েন করেছেন নরেন্দ্র মোদী। দর্শক, এই ভিডিওতে দেখতে পেরেছেন। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট, নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।